আজকে আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা আমাদের সমাজের একেবারে মূল একটা বিশ্বাসকে নাড়িয়ে দেয়। আচ্ছা, কি হবে যদি আমাদের সবচেয়ে সেরা বলে ধরে নেওয়া রাজনৈতিক ব্যবস্থাটাই আমাদের বড় বড় সমস্যাগুলোর আসল কারণ হয়ে দাঁড়ায়? হ্যাঁ, ঠিক এটাই। ফ্র্যাঙ্ক কার্স্টেন আর ক্যারেল বেকম্যানের লেখা বিয়ন্ড ডেমোক্রেসি বইটার একেবারে মূল কথা এটাই। বেশ সাহসী আর উস্কানিমূলক একটা দাবি, তাই না? এটা আমাদের গণতন্ত্র নিয়ে যা যা ধারণা আছে সবগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করে। দেখুন, এখানে আমাদের উদ্দেশ্য কিন্তু বইটার পক্ষে বা বিপক্ষে কথা বলা নয়, বরং লেখকরা ঠিক কি বলতে চেয়েছেন, তাদের যুক্তিগুলো কি সেটাকে নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করা। তো চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। বইটা শুরুই হচ্ছে একটা বেশ ইন্টারেস্টিং আইডিয়া দিয়ে। লেখকরা বলছেন গণতন্ত্র এখন একরকম ধর্মনিরপেক্ষ ধর্মে পরিণত হয়েছে। মানে এই সিস্টেমের সমালোচনা করাটা যেন একটা ট্যাবু হয়ে দাঁড়িয়েছে। মানে বইটার মূল ভিত্তিটাই হলো এই ধারণাটা যে গণতন্ত্রের স্বভাবটাই এমন যেখানে ব্যক্তির চেয়ে গোষ্ঠীর সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমরা সবাই মিলে যা ঠিক করব সেটাই হবে, এই নীতির উপরে কিন্তু পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে। তো এই যে কালেকটিভ বা সমষ্টিবাদী ধারণা, এটা ব্যক্তিগত স্বাধীনতার সাথে ঠিক কোথায় গিয়ে ধাক্কা খায়? লেখকরা এই পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কারভাবেই দেখিয়েছেন। এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে গণতন্ত্র আর স্বাধীনতার মধ্যে মূল পার্থক্যটা তুলে ধরা হয়েছে। গণতন্ত্রে দেখুন, ট্যাক্স বা হেলথ কেয়ারের মতো জরুরি বিষয়গুলো রাষ্ট্র ঠিক করে দেয়। আর অন্যদিকে স্বাধীনতার ধারণায় একজন ব্যক্তি তার নিজের জীবন, নিজের সম্পত্তি নিয়ে নিজেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। বইটা এখানেই প্রশ্ন তুলছে, আমরা যদি নিজের জামাকাপড় নিজে পছন্দ করতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্য বা শিক্ষা ব্যবস্থা কেন সবাই মিলে ঠিক করবে? আচ্ছা, তো এই ব্যবস্থার বাস্তব ফলাফলটা কি? বইটা প্রথমেই নজর দেয় অর্থনীতির দিকে। লেখকদের মতে গণতন্ত্র আসলে অর্থনৈতিক অপচয় আর সম্পদের ভুল ব্যবস্থাপনার জন্ম দেয়। লেখকরা সরকারি খরচকে একটা রেস্টুরেন্টের ডিনারের সাথে তুলনা করেছেন। ধরুন 10 জন বন্ধু মিলে খেতে বসেছেন আর ঠিক হলো বিলটা সবাই সমান ভাগে দেবেন। তখন কি হবে? প্রত্যেকেই চাইবে মেনুর সবচেয়ে দামি খাবারটা অর্ডার করতে, কারণ তার বিলের 90% তো অন্যেরা দিচ্ছে। বইটা বলছে সরকারি খরচে ঠিক এভাবেই কাজ করে। সবাই নিজের সুবিধার জন্য ভোট দেয়, কারণ সেই খরচের বোঝাটা তো সমস্ত করদাতার উপর ঝরিয়ে যায়। আর এই আইডিয়াটাকে সাপোর্ট করার জন্যই লেখকরা কিছু ডেটা তুলে ধরেছেন। দেখা যাচ্ছে সরকারি খরচের এই বিশাল বৃদ্ধি প্রমাণ করে যে গণতন্ত্র কিভাবে ধীরে ধীরে সমষ্টিগতভাবে সম্পদ নিয়ন্ত্রণের দিকে ঝুঁকে পড়ে, আর যার শেষ পরিণতি হয় অপচয়। শুধু যে খরচ বেড়েছে তাই নয়, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। লেখকরা আমেরিকার ট্যাক্স কোডের উদাহরণ দিয়ে দেখিয়েছেন, যেটা একটা বই থেকে বাড়তে বাড়তে ৭০,০০০ পৃষ্ঠার এক বিশাল বস্তুতে পরিণত হয়েছে। মানে নিয়মকানুনের জাল ক্রমাগত বেড়েই চলেছে। এখন বইটার যুক্তি কিন্তু শুধু অর্থনীতিতে আটকে নেই, এটা আমাদের সামাজিক সম্পর্কের ওপরও গভীর প্রভাব ফেলে। লেখকদের মতে এই গণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা আসলে সমাজে বিভেদ আর সংঘাত তৈরি করে। ব্যাপারটা বোঝানোর জন্য লেখকরা একটা দারুণ রূপক ব্যবহার করেছেন, বাসের রূপক। ভাবুন, একটা বাসের সব যাত্রীকে ভোট দিয়ে ঠিক করতে হবে বাসটা কোথায় যাবে। সংখ্যাগরিষ্ঠের ভোটে একটা গন্তব্য ঠিক হলো ঠিকই, কিন্তু বেশিরভাগ যাত্রী আসলে সেখানে যেতে চায়নি, তারা অসন্তুষ্ট। বইটা প্রশ্ন করে, কেন প্রত্যেককে নিজের পছন্দমতো আলাদা আলাদা গন্তব্যে যাওয়ার স্বাধীনতা দেওয়া হবে না? আর এই কার্টুনটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। এই সিস্টেমটা যেন নাগরিকদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। একদল হয়তো বিনামূল্যে শিক্ষার জন্য ভোট দিচ্ছে, আরেক দল কর্পোরেট ভর্তুকি চাইছে, আর সবাই আশা করছে যে এর খরচটা অন্য কেউ দেবে। লেখকদের মতে এতে সমাজটা একটা জিরো সাম গেমে পরিণত হয়, মানে একজনের লাভ মানে অন্য আরেকজনের ক্ষতি। আমরা প্রায় শুনে থাকি যে গণতান্ত্রিক দেশগুলো একে অপরের সাথে যুদ্ধ করে না, কিন্তু বইটা এই ধারণাটাকে সরাসরি একটা মিথ বা কল্পকাহিনী বলছে এবং দাবি করছে যে ইতিহাস আসলে এর উল্টোটাই প্রমাণ করে। যেমন ধরুন, বইটাতে ঐতিহাসিক উদাহরণ টেনে দেখানো হয়েছে যে কিভাবে গণতন্ত্রের মতো একটা মহান আদর্শকে যুদ্ধের অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রেসিডেন্ট উইলসনের মতো নেতাদের স্লোগানগুলো অন্য দেশে হস্তক্ষেপ করার পথ তৈরি করে দিয়েছে বলেই তারা মনে করেন। আচ্ছা, এত সমালোচনার পর লেখকরা সমাধান হিসেবে কি বলছেন? স্বৈরতন্ত্র? না, একদমই না, বরং তারা একটা মুক্ত সমাজ বা ফ্রি সোসাইটির কথা বলছেন। চলুন দেখি সেটার মূল ভিত্তিগুলো কি কি। তো এই যে বিকল্প ব্যবস্থার কথা বলা হচ্ছে, সেটার মূল আইডিয়াটা হলো একটা বিকেন্দ্রীভূত সিস্টেম। মানে কোনো বড় কেন্দ্রীয় রাষ্ট্র থাকবে না,
তার বদলে থাকবে ছোট ছোট স্থানীয় শাসন। মানুষের মধ্যে সম্পর্কগুলো হবে স্বেচ্ছাসেবী আর চুক্তিভিত্তিক। মূল কথা হলো উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো নিয়ম নয়, বরং নিচ থেকে নিজে নিজেই একটা ব্যবস্থা গড়ে উঠবে। শেষ পর্যন্ত এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা ভালো সমাজের জন্য কোনটা বেশি জরুরি, সংখ্যাগরিষ্ঠের সম্মিলিত সিদ্ধান্ত নাকি প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব পছন্দের স্বাধীনতা? বইটা কোনো সহজ উত্তর দেয় না, বরং আমাদের এই প্রচলিত বিশ্বাসগুলোকে নতুন করে প্রশ্ন করতে শেখায়।